মা বাবার একমাত্র মেয়েরা একটু আহ্লাদি হবে, এটাই স্বাভাবিক। আমিও আমার বাবার ঘরে অবনী ছিলাম। বলছিলাম আমার মেয়ের কথা, যেদিন মুরগির মাংস রান্না করব দেখে সেদিন আবদার করে যে একটু পোলাও করে দাও মাম্মা। আমার তো চিকেন দিয়ে পোলাও খেতে খুব বেশি ভালো লাগে, পছন্দ করে সে। তো যেই কথা সেই কাজ, আমিও দুপুরের আয়োজনে নেমে পড়লাম। এখানে একটু পোলাও করে নিচ্ছি, সবাই মিলে খাবো আলহামদুলিল্লাহ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের সকল দর্শককে জানাই নতুন আরেকটি ব্লগের শুভেচ্ছা আমার পাকের ঘর থেকে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওটা উপভোগ করার জন্য। কেমন আছেন সবাই? আমরা তো আল্লাহর রহমতে বেশ ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। সবাই আমাদেরকে দোয়ায় রাখবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। মেয়েটাও যখন তখন খুব বেশি বায়না করে তার বাবার কাছে, আমার কাছে আবদার অনেক বেশি। তো ভাবলাম মেয়েটার পরীক্ষা চলতেছে, ওর মন মানসিকতা একটু ফ্রেশ থাকা প্রয়োজন, তাই একটু কষ্ট হলেও আর কি করা। ছেলে মেয়েরা খুশি থাকলেই মা বাবার খুশি, ওতেই প্রশান্তি। জানি না ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতের কথা চিন্তা করে এত চলতে পারবো না। আল্লাহ যা করবে অবশ্যই ভালো করবে, ইনশাল্লাহ। তা কথা বলতে বলতে আমার পোলাওটা ভাজা হয়ে গেছে। আমি হালকা পরিমাণ লবণ দিয়ে দিলাম, খুব বেশি দিব না। সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর কয়েকটা দারুচিনি দিয়ে দিলাম, লং এলাচ মিক্সড করে। তেজপাতা খুঁজে পাচ্ছি না, তেজপাতা দিতে পারিনি। চিত্র ধারণের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে দেখা যায় সব ম্যাজিকের মতো সমস্ত কাজ হয়ে যায়। আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে দুধের গুঁড়া, একটু মিল্ক পাউডার অ্যাড করে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসে, পোলাওর ফ্লেভারটা ভালো আসে। আমার বাসায় ঘি ছিল না, যার কারণে আমি ঘি দিতে পারিনি, তেল দিয়েই করছি। আর ঘি থাকলেও আমি সবসময় ঘি দিয়ে পোলাও করি না, মাঝে মধ্যে তেল দিয়েও করি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পোলাওর এখানে রেসিপি বলার মতো কিছু নেই, অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে রান্না করে আমিও ওভাবেই করি, তার ব্যতিক্রম কিছু না। চারিপাশ থেকে নেড়ে চেড়ে ভালোভাবে চালগুলা নিচে নামিয়ে দিচ্ছি। ব্যাস, আমার পোলাওটা চড়ানো হয়ে গেছে। আমি আর একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। বলক আসলে এরপরে তো আমি কারেন্টের চুলায় দিয়ে দেব। একটা ভিডিওতে দেখলাম একটা আপু বলছে যে তার ভাইয়ের ওয়াইফ বিড়ালের লিটার খেয়ে ফেলেছে। মানে এটা একটা হাস্যকর ব্যাপার। কি বলবো আসলে, আমি বাকরুদ্ধ, বলার কোনো ভাষা নেই, খুঁজে পাচ্ছি না। উনি ওটা ভিডিও আকারে ভিডিও করে ছেড়েছে। বুঝলাম না লিটারের মার্কেটিং করলো না ভাইয়ের বউকে আসলে দোষারোপ করলো। তো সত্যটা কি আল্লাহ ভালো জানে, বুঝলাম না। উনার নাকি ফ্রেগনেন্স শুনে এতই ভালো লেগেছে যে উনি লিটার না টেস্ট করে পারলো না, আর খেতে নাকি অনেক সুস্বাদু। মানে কি বলবো, যা না তা কথাবার্তা। এগুলা শুনলে হাসিও পায়, দুঃখও লাগে। তো কথা বলতে বলতে আমি মুরগির মাংসগুলা বসিয়ে দিব, গোস্তগুলা বসিয়ে দিব। আজকে সবকিছু এভাবে মাখিয়ে তারপর রান্না করব। যদিও আমি হাত দিয়ে মাখাইনি, চামচ দিয়ে মাখিয়েছি। তো এক সময় একভাবেই রান্না করি, কখনো কষিয়ে রান্না করি, কখনো এভাবে। আসলে এটা মর্জির উপর ডিপেন্ড করে কখন কিভাবে কি খেতে মন চায়, তো তখন ওভাবেই রান্না করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক বড় শুকরিয়া। আল্লাহ যাতে যতদিন হায়াত রেখেছে আমার, ততদিন পর্যন্ত আমার রথ হাতগুলা
শরীর সুস্থভাবে রাখে, ঠিক রাখে, যাতে অন্যের উপর ডিপেন্ডেন্ট আমাকে কখনোই হতে না হয়। আল্লাহ যাতে সবকিছু করার তৌফিক দেয় আমাকে, অচল ব্যক্তি যাতে না বানায়। তো কথা বলতে বলতে আমি এখানে সব ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিয়েছি, যাবতীয় মশলাপাতি। এখন আমি এখানে আটা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে মিক্স করে আমি এক বক্স করে রাখি, ওটা অ্যাড করে দেব, বেশ খানিকটা দেব। তরকারি একটু গাঢ় না হলে আমার ফ্যামিলিতে পছন্দ করে না। তো এই তো আমি চুলা জ্বালিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বুদবুদ করে ফুটে শুরু করে দিয়েছে। একটু রাঁধুনি রেডিমিক্স মুরগির মশলা অ্যাড করে দিব। যারা নতুন রাঁধুনি, ব্যাচেলর, মুরগির মাংস রান্না করতে, গরুর মাংস রান্না করতে ভয় পান, তারা অবশ্যই এই রেডিমিক্স পাউডারগুলো ইউজ করবেন। কিচ্ছু করতে হবে না, পেঁয়াজ কুচি করে তেলে হালকা ভাজি করে চিকেনগুলা দিয়ে, আলু দিয়ে আপনি রেডিমিক্স মশলা দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে, পরিমাণ মতো ঝোল দিয়ে, ঢাকনা দিয়ে বলক তুললে, ঝোল গাঢ় হলে নামিয়ে পরিবেশন করে সাথে সাথেই খেতে পারবেন। এটা অনেক উপকারী মশলা, রেডিমিক্স মশলা। সময়ের সাথে সাথে যুগ কত পাল্টে যাচ্ছে, তাই না? কি অদ্ভুত আমরা হয়ে যাচ্ছি দিনকে দিন। মানুষ, এক একটা মানুষ কিভাবে নরপিশাচে তৈরি হয়, পরিণত হয়, এক একটা উদাহরণ ভিডিও সামনে আসলে দেখতে পাই। বলছিলাম সেই ছোট্ট মেয়েটির কথা, কি দোষ ছিল মেয়েটার? আল্লাহ আমাদের সকলদের সন্তানদেরকে হেফাজত করুক এরকম নরপিশাচদের হাত থেকে। আল্লাহর কাছে এই দোয়াই করি। আমাদের সময় আমরা অনেক গ্ল্যাড ছিলাম, নত ছিলাম, মুরব্বীরা যা বলতো তাই শুনতাম, কথার বাহিরে যেতাম না, অনেক ভয় কাজ করতো। এখন জামানাটাই উচ্ছৃঙ্খল উচ্ছৃঙ্খল হয়ে গেছে, কেন সেটা বুঝলাম না। আমাদের ভালো পরিবারের শিক্ষা, সমঝোতা, সময়ের সাথে তাল মিলাতে না পারা, নাকি বুঝতে পারি না আসলে। সেই 90 দশকের মাইন্ডেড এখনো রয়ে গেছে, যেখান থেকে চাইলেও এখনো বের হতে পারি না, আপডেট করতে পারিনি এখনো নিজেকে, খুব বেশি আপডেট করতে পারিনি। মানুষ এখন মানুষের উপকার করতে চায় না, মানুষ মানুষের প্রতি নত থাকে না। সব কেমন একটা সব কিছুতে কেমন একটা হিংস্রত্ব মিশে আছে। কবে যে এই সিস্টেমগুলা পরিবর্তন হবে, ঠিক হবে, আল্লাহ আল্লাহ মানুষের মনে একটু দয়া মায়া দিবে, এটা আল্লাহই ভালো জানে। এখন তো মানুষের উপকার করতে গেলেও ভয় লাগে, উপকার করলে লাঠি নিয়ে আসে, পরে আবার নিজের গায়েই দোষ দেয়। কি একটা অবস্থা, তাই না? আর এই তো কথা বলতে বলতে আমার পোলাওটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিয়েছি, এবার ঠান্ডা হয়ে যাবে, ঘোড়া দিয়ে রেখে দিলাম। আর আমার চিকেনটাও বলক চলে এসেছে, আমি এখন ভাজি করে নেব। তার জন্য আমি প্যানে তেল দিয়ে দিলাম, একটা একটা করে তুলে আমি প্যানে দিয়ে দিচ্ছি, ভাজি করে নিচ্ছি। এই যে মানুষের উপকার করলে মানুষ প্রথমে কি করে, এরকম পাতিলে ফেলে হলুদ মরিচ দিয়ে সিদ্ধ করে, সিদ্ধ করার পরে উঠিয়ে এভাবে ফুটন্ত ডুবন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমাদেরকে, এই মুরগিগুলো আমি যেরকম ভাজি করছি না, ঠিক একই রকম ভাবে দেখবেন যে মানুষ আপনাকেও ফ্রাই করছে, ভাজি করছে। তো উপকার কার করবেন, কেমনে করবেন, কি করবেন, কাকে বিশ্বাস করবেন? বিশ্বাসের মা বাপ মইরা গেছে, এখন কাউরে আর বিশ্বাস করতে মন চায় না। বিশ্বাস জিনিসটা এখন আর মন থেকে আসে না, বিশ্বাস করতে ভয় হয়, মানুষকে বিশ্বাস করতে এখন ভয় হয়, অনেক ভয় হয়। মানুষ এভাবেই তেলের ভিতরে ভাজি করে স্কিনটাকে, মনটাকে, দেহটাকে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমাদেরকেও হেদায়েত দান করুক। আর যারা অন্যায়ভাবে ঠকিয়েছে, হক হালাল জিনিস নিয়ে ঠকিয়েছে, তাদের বিচার আল্লাহর কাছে ছেড়ে দিলাম। যারা বিনা অপরাধে অন্যায়ভাবে হেনস্থা করেছে, অপমানিত করেছে, তাদেরকেও আমি আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি, অবশ্যই ছেড়ে দিয়েছি। বিচার হবে, এই জমিনের বুকেই বিচার হবে ইনশাল্লাহ।
সাথে সাথে না হোক, দেরিতে হলেও হবে, কয়েক বছর পরে হলেও হবে, অবশ্যই হবে। আল্লাহর উপর আমার এতটুকু ভরসা আছে। তো এই তো আমি কড়া করে চিকেনগুলা ভাজি করে নিচ্ছি। আমার এক ব্যাচ হয়ে গেছে প্রায় ভাজি করা। একটু বেশি পরিমাণে ফ্রাই না করলে বড় বাচ্চাটা খায় না, কেচার মেচার করে। ছোটবেলা থেকে হাতে মুরগির মাংস খাইয়ে বড় হয়েছে, এখন এই মুরগির মাংস দেখলে নাক ছিটকায়, এই একটা সমস্যা। তার নাকি ফার্মের মুরগি ভালো লাগে না, অথচ তারে সবাই বলতো তার দাদুর বাড়িতে ফার্মের মুরগি। কি একটা অবস্থা। তো আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো উঠিয়ে নিয়ে আমি এখন বাটিতেই রাখবো। একসাথে সবগুলা ভাজি করার পরে ঢেলে দেব। এটা আমি তুলে দেখাচ্ছি। এখন আমার তেল আরেকটু গরম হোক, আমি এর জন্য ওয়েট করছি। তারপর আরেক বেশ তুলে দিয়ে দিব। অনেক তো বকর বকর করলাম, এবার আসেন একটা কাজের কথায় আসি। এই যে আপনাদেরকে বলছি, যারা আমাকে হিংসা করছেন না, হিংসা করা ভালো। হিংসা করলে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। আপনি হয়তো শয়তানের প্ররোচনায় পড়ে বেশ কয়েক বছর হিংসা করবেন আমাকে, তো সমস্যা কি? আমার ভালো কাজগুলো আস্তে আস্তে উপস্থাপন হবে আপনার সামনে, একদিন না একদিন হবে। যে ভালো ব্যবহারগুলো আমি আপনাদের মাঝে বিলিয়ে দিয়ে এসেছি, সেই ব্যবহারগুলো একসময় না একসময় আপনাদের মনে পড়ে যাবে, আল্লাহর তরফ থেকে মনে পড়িয়ে দিবে। আপনাদের সাথে করা ভালো ব্যবহার, আপ্যায়ন, সব কিছু মনে পড়ে যাবে। হিংসা করা ভালো, দেখতে না পারা ভালো, এতে ভালোবাসা বাড়ে। দূরত্ব যতই বাড়িয়েছেন, গভীরতা ততই বেড়ে যাবে। দেখেন, তখন অনেক দেরি হয়ে যাবে। তো আসলে অনেক বকবক হয়ে গেল, অনেক বকর বকর করে ফেললাম। মনের মাঝে চাপা কষ্ট লাড়া দিয়ে ওঠে মাঝে মধ্যে। কে বলে কষ্ট থাকে না? কষ্ট নিয়ে সব ব্যক্তিই বাঁচে, এক একজনের এক এক ধরনের কষ্ট। তো আমি আরেক ব্যাচ মুরগির মাংস দিয়ে দিলাম। এগুলো আমি ভালো করে ভাজি করে নেব। এক ধাপে ভাজি করে আমি বাটিতে উঠিয়ে রেখেছি, আরেক ধাপ দিয়ে দিয়েছি। এগুলো উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে। কোথাও একটু সাদা দেখলে প্যাঁ 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 করবে। তো এই তো আমার সবগুলো ভাজি হয়ে গেছে, আমি এখন ঢেলে দিচ্ছি ভালো করে। আমার তরকারি অলমোস্ট হয়ে গেছে। আমার আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্তই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, অনেকক্ষণ পর্যন্ত আমার বকর বকর সহ্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এই ভিডিওটা অ্যাজ ইউজুয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার দেবেন। বেশি ভালো লাগলে একটা ছোট্ট করে ফলো দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো আমার আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।